বিএসএমইউ ডক্টরদেরকে অ্যান্টিবায়োগ্রাম সম্পর্কে জানানো যে আমাদের ইউনিভার্সিটিতে কোন কোন জীবাণুগুলো প্রিডমিনেন্ট এবং তার কোন কোন ঔষধে তারা কার্যকর, কোন কোন ঔষধ দিলে তারা কার্যকর না। এই নলেজটা থাকলে তাদের আউটডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে, রুগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেহেতু অনেক রুগী কালচার করতে পারে না ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চয়েসের ক্ষেত্রে তাদেরকে এই গাইডলাইনটা হেল্প করবে। পাশাপাশি আইসিইউতে যে পেশেন্টগুলো থাকে তাদের যে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার কারণে সেই ক্ষেত্রে কোন ড্রাগ দিলে এটা কার্যকর হবে সেটাও এই গাইডলাইন থেকে ওনারা পাবেন। আমরা আইসিইউতে যেগুলো দেখেছি যে অলমোস্ট যেই ড্রাগগুলো দিয়ে আগে আমরা কাজ করতাম, ইমিপেনাম, মেরোপেনাম, যেগুলোর উপরে হয়তো ড্রাগ নাই, হ্যাঁ, এগুলো হচ্ছে লাস্ট রিসোর্ট বলা হয়, কলিস্টিন। এখন কিছু কিছু রুগীর ক্ষেত্রে আমরা দেখতেছি ইমিপেনাম, মেরোপেনাম, কলিস্টিন পর্যন্ত রেজিস্ট্যান্স। এখন এদের যে ফার্দার ট্রিটমেন্ট করব বা ডাক্তাররা যে ট্রিটমেন্ট দিবে, বাজারে কোনো মার্কেটে এরকম কোনো অ্যান্টিবায়োটিক এখন অ্যাভেলেবল নাই। এর ক্ষেত্রে কী হবে, রুগী হচ্ছে সেপ্টিসেমিয়া ডেভেলপ করবে, আলটিমেটলি সে শকে চলে যাবে, রুগী হয়তো এক্সপায়ার করবে যদি আমরা এটাকে কন্ট্রোল করতে না পারি, রুগীর এই ইনফেকশন কন্ট্রোল করতে না পারি। যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্গানিজমগুলো যেহেতু বেড়ে যাচ্ছে, ঔষধ কাজ করতেছে না, আর ঔষধ একটা তৈরি করতে অনেক সময় লাগে এবং এটার পিছনে প্রচুর টাকা খরচ করতে হয়। অনেক কোম্পানি বা যারা এখন আর এটার দিকে অত ইন্টারেস্ট দিচ্ছে না, কারণ ঔষধ তৈরি হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে তাদের যে এই মানে ব্যবহারটা যথাযথ না হওয়ার কারণে ও রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এই ক্ষেত্রে বিনিয়োগ করে তারা এগুলোতে আর বিনিয়োগ করতে ইন্টারেস্ট শো করতেছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ঔষধও এখন পাইপলাইনে যেগুলো নতুন কোনো ঔষধ আমরা এখন দেখতেছি না। যদি আমরা এইভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কন্ট্রোল করতে না পারি, তাহলে দেখা যাবে যে ইনফেকশনটা একটা বড় কারণ হয়ে দাঁড়াবে আমাদের এই মৃত্যুর একটা।